আমন্ত্রণ দীপ্ত সংবাদের সাথে আছি আমি তারান্নুম জ্যোতি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ইউআইইউ এর ২৬ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার, সড়ক অবরোধে দিনভর নগরবাসীর ভোগান্তি। ইসি স্বাধীন হলেও সরকারের মুখ্য ভূমিকা ছাড়া নির্বাচন আয়োজন করা সম্ভব নয়, জানালেন সিইসি। উপদেষ্টা পরিষদে কাল পাশ হবে নতুন অর্থবছরের বাজেট, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ। ৯ দিনের যুদ্ধে ইরানে অন্তত ৪৩০ জন নিহত, আরও ২ শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের। আন্দোলনের মুখে ২৬ জন শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইউআইইউ কর্তৃপক্ষ। এর আগে শনিবার রাজধানীর ভাটারার নতুন বাজার এলাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ইউআইইউ এর শিক্ষার্থীরা। এ সময় পুলিশের সাথে তাদের কয়েক দফা সংঘর্ষ হয়, ফলে কুড়িল রামপুরা সড়কে তীব্র যানজট দেখা দেয়, ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা। আবার রাজধানীর সড়ক অবরোধ, আবার জনভোগান্তি। এবার বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইউআইইউ এর কিছু শিক্ষার্থী সড়ক অবরোধ করেন। শনিবার সকালে কুড়িল বিশ্ব রোড থেকে বাড্ডাগামী সড়কের প্রগতি সরণি মোড় আটকে রাখেন বিশ্ববিদ্যালয়টির কিছু শিক্ষার্থী। গত এপ্রিলে ওই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর পরীক্ষা দিতে না পারাকে কেন্দ্র করে তৈরি হয় আন্দোলন। এরই প্রেক্ষিতে উপাচার্য সহ কয়েকজন শিক্ষক পদত্যাগ করেন। এরপর আন্দোলন করা ২৬ শিক্ষার্থীকে সম্প্রতি বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মূলত এই বহিষ্কারাদেশ প্রত্যাহার সহ আরও বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করেন তারা। আমাদের বহিষ্কার করা হয়েছে, আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে আমাদের বাবার টাকা গেছে, আমাদের সময় গেছে, শ্রম গেছে, সেইগুলো রেখেছে কথা বলতে আসার পরেও কেন এই পুলিশ আমাদের গায়ে হাত তুলে? 10 মাস আন্দোলন করা হয়েছে, ইউনাইটেড যারা ভাইরা আছে 10 মাস ধরে আন্দোলন করছে এবং তারা অপেক্ষা করছে যাতে বিশ্ববিদ্যালয়ের ভিতরে এটা সমাধান হয়, তারা কোনোভাবে রাজি হয়নি। আমরা 7 বার ইউনিভার্সিটি গিয়েছি, ইউনাইটেডের ক্যাম্পাসে ছেলেমেয়েরা কাটতে গেছে, এখানে জেনারেল জনগণের সবাই আছে, এখানে বেশিরভাগ ছেলেমেয়ে ছিল, বহিষ্কারের ভয় দেখিয়ে আটকে রেখেছে। এ সময় পুলিশের সাথে কয়েক দফায় ধাওয়া পাল্টা ধাওয়া হয় আন্দোলনকারীদের। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসেও রাস্তা ছেড়ে যাননি শিক্ষার্থীরা। ৫ দফা দাবি না মানলে রোববার ঢাকা ব্লকের কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। অযৌক্তিক কারণে বহিষ্কার যে করা হয় তার সমাধান করুন, আপনারা কথা বলুন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কথা বলুন। নিঃশর্তভাবে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাদের যে হয়রানি করা হয়েছে, তাদের সাথে যে অন্যায় করা হয়েছে, তাদের সেই ক্ষতিপূরণ প্রদান করতে হবে। ছাত্রদের এই কর্মসূচিতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ, বিশেষ করে অসুস্থ অনেকেই পায়ে হেঁটে যেতে বাধ্য হয়েছেন। আমাদের অনেক সমস্যা হয়েছে, 2 দিন 1 দিন পর পর স্টুডেন্টরা যে কি শুরু করছে আল্লাহ মাহফুজ জানে। ব্যবসা তো অনেক লস, এভাবে বন্ধ করে থাকলে ব্যবসা লস না আমাদের। আমরা দেশটা জিম্মি হয়ে গেছি। এখন আমরা ওই মাঝখানে এসে আমার গাড়ি বন্ধ করে দিচ্ছি, এখন আমরা হাঁটতে আসছি। মানুষের কষ্ট দেওয়া একটা মানুষে, এটা মানুষের মধ্যে পড়ে না। কবে যে আন্দোলন শেষ হইবে আজও জানি না। আন্দোলনের নামে সড়ক আটকে জনদুর্ভোগের মতো কর্মসূচি না দেওয়ার আহ্বান জানান সাধারণ মানুষ। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। ঢাকা মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা করে হল ছাড়ার নির্দেশ প্রত্যাখ্যান করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। হলে থেকেই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। নিরাপদ আবাসন সুবিধা নিশ্চিত করা সহ 5 দফা দাবিতে গত প্রায় 1 মাস ক্লাস বর্জন করে আসছেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এই দাবিতে শনিবারও তারা মেডিকেল কলেজ ক্যাম্পাসে মানববন্ধন করেন। শিক্ষার্থীদের এই আন্দোলনের মধ্যে শনিবার ঢাকা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বিজ্ঞপ্তি দেয় কলেজ কর্তৃপক্ষ। সেই সঙ্গে শিক্ষার্থীদের রবিবার দুপুর 12টার মধ্যে হল ত্যাগ করতে বলা হয়েছে। সন্ধ্যায় শিক্ষার্থীরা জানান তারা হল ছাড়বেন না, দাবি আদায় না হওয়া পর্যন্ত হলেও অবস্থান করবেন। দ্রুত সময়ের মধ্যে জুলাই গণহত্যার বিচার এবং অবিলম্বে জুলাই সনদ ঘোষণার দাবিতে চট্টগ্রামের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে বন্দরনগরী বিপ্লব উদ্যানের সর্বস্তরের ছাত্র জনতার ব্যানারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা জানান, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গঠিত বর্তমান সরকারের অধীনে স্বৈরাচার শেখ হাসিনা এবং তার দোসরদের বিচারে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই।
বিচার বিলম্বিত করার চেষ্টা করছে। ছাত্র জনতার উপর হামলার সাথে জড়িত চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তারে প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। এভাবে চলতে থাকলে ছাত্র জনতা আবার রাজপথে নামতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি জানান বক্তারা। ইসি স্বাধীন হলেও সরকারের মুখ্য ভূমিকা ছাড়া নির্বাচন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য কমিশনের নিজস্ব কর্মপরিকল্পনা রয়েছে উল্লেখ করে সিইসি আরও জানান, যথাসময়েই আগামী নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে শনিবার সকালে নির্বাচন কমিশন সচিবালয় ও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের কর্মকর্তাদের নিয়ে আয়োজন করা হয় 2 দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। নির্বাচন আইন ও বিধি সংক্রান্ত এই প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার। সারা দেশব্যাপী চলতে থাকুক। এ সময় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দায়িত্ব পালনে কঠোর থাকার নির্দেশ দেন সিইসি। মডেলের মধ্যে যে আইনগুলোর কথা বলেছে, যে বিধিমালার কথা বলেছে, এগুলো আমাদের নিত্যদিনের প্রয়োজনীয়। আমি বিভিন্ন কনসার্ন অফিসারকে যা জিজ্ঞেস করি, অনেকে দেখা যাচ্ছে যে তখন ব্ল্যাঙ্ক লোক দেয় একটা, তার মানে বোঝা যাচ্ছে যে হয়তো আইডিয়া নাই, ডিল করার আগে। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রধান নির্বাচন কমিশনার জানান, ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য ইসির নিজস্ব কর্মপরিকল্পনা রয়েছে। নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ সময় হলে জানা যাবে। এত বড় একটা নির্বাচন হবে, আমাদের নিজস্ব একটা পরিকল্পনা, এটা আমাদের ব্যবহারের জন্য, নট ফর শেয়ারিং উইথ এভরিবডি। এটা সংশোধনযোগ্য। যদি টাইমলি যদি কোনো কারণে রিসিভ না হয়, 2-4 দিন এদিক ওদিক হতে পারে। প্রথম থেকে আমরা যখন দায়িত্ব নিয়েছি তখন থেকে আমরা একটা কর্মপরিকল্পনা করেছি, তো কিভাবে আমরা এগিয়ে যাব। নির্বাচন কমিশন স্বাধীন হলেও ভোট আয়োজনে সরকারের ভূমিকাই মুখ্য বলে মন্তব্য করেন সিইসি। একটা ইলেকশন করতে গেলে যতই আপনি স্বাধীন বলেন না কেন ইসিকে, সরকার ছাড়া নির্বাচন করা সম্ভব, কারণ সরকারের সহযোগিতা নিয়েই তো আমাকে নির্বাচনটা করতে হবে। আমাকে আইন শৃঙ্খলা বাহিনীর সাহায্য নিতে হবে, সরকারি অফিসারদের সাহায্য নিতে হবে, প্রশাসনের সহযোগিতা নিতে হবে। সুতরাং সরকার এখানে মুখ্য একটা ভূমিকা রাখবে তো ইলেকশনের মধ্যে, এটা ছাড়া তো সম্ভব না। সংস্কার কমিশনের সুপারিশ সহ সরকারের সব কাজের সাথে ইসির যোগাযোগ রয়েছে বলেও জানান তিনি। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। সংসদ না থাকায় কাল উপদেষ্টা পরিষদের সভায় নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন করা হচ্ছে। রাষ্ট্রপতির অধ্যাদেশ আকারে তা কার্যকর হবে 1 জুলাই। 2025-26 অর্থবছরের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। আন্তর্জাতিক মানদণ্ড গেল 2রা জুন 2025-26 অর্থ বছরের জন্য 7,90,000 কোটি টাকার বাজেট উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। টেলিভিশন ভাষণে দেয়া বাজেটকে তিনি ব্যতিক্রমী আখ্যা দেন। বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5,64,000 কোটি টাকা। 2,26,000 কোটি টাকার ঘাটতি বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আকার ধরা হয়েছে 2,30,000 কোটি টাকা। ডেভেলপমেন্ট প্ল্যান বা উন্নয়ন ব্যয় আমরা যেটা একটা বড় একটা অংশ থাকে সেটাকে কাটছাট করা হয়েছে, করে মনিটারি পলিসির সঙ্গে অ্যাডজাস্ট করা হয়েছে। এছাড়া অগ্রাধিকার খাতগুলোর মধ্যে স্বাস্থ্য, শিক্ষা এবং সামাজিক নিরাপত্তায় বরাদ্দ বাড়ানোর পরামর্শ তার। অনেকগুলো প্রকল্প সবসময় এডিপিতে থাকে, এখন এগুলোকে যদি আমরা হঠাৎ করে ডিসকন্টিনিউ করি তাহলে সেটা কিন্তু লাভের থেকে ক্ষতি বেশি করবে, বিকজ এখানে অনেক বেশি ইনভেস্টমেন্ট অলরেডি হয়ে গিয়েছে। কাজে উদ্দেশ্য হচ্ছে সেই প্রকল্পগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব এবং সুস্থভাবে সেটাকে সম্পাদন করা। পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ জানিয়েছেন, প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ নিয়ে সমালোচনা হচ্ছে, তাই এটা তুলে দেওয়া যেতে পারে। এতই যখন আলোচনা হয়েছে তুলে দেওয়া হবে, অসুবিধা কি? অথবা ওটাকে অপ্রদর্শিত টাকা আয় হিসাবে দেখিয়ে উচ্চতম যেই করের হার তার সাথে অন্তত আবার 5% যোগ করা উচিত পেনাল্টি, সেরকমভাবে যদি রাখা যায় তাহলে রাখা যেতে পারে। তিনি জানান, উন্নয়ন কর্মসূচিতে নতুন প্রকল্প নেওয়ার সুযোগ কম থাকলেও চলমান কর্মসূচি দ্রুত বাস্তবায়নের উদ্যোগ থাকবে। বাজেটের যে আমরা মিতব্যয়িতার কথা বলেছি, বাজেট ছোট, সেটাতে উন্নয়ন বাজেটের উপরই পুরোটাই এসে পড়েছে। বাজেট ঘাটতি কমানোর জন্য এবং অর্থনীতির স্থিতিশীলতা রক্ষার জন্য তাই না, এটা এমনিতেই কমাতে হতো। যে ব্যয় হয়েছে সেটার গুণগত মান রক্ষা করার জন্য।
পরিকল্পনা উপদেষ্টা জানান, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের দুর্নীতি ও অপচয় কমানোর ব্যাপারে সরকারের সর্বোচ্চ চেষ্টা থাকবে। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। এবার ইরান ইসরায়েল যুদ্ধ প্রসঙ্গ। ইসরায়েলের সাথে চলমান যুদ্ধে গেল 9 দিনে ইরানে 430 জন নিহত হয়েছে। আহতের সংখ্যা প্রায় 3,500। শনিবার ইরান জুড়ে হামলা চালিয়ে দেশটির 2 সামরিক শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েল। পাল্টা জবাবে রাজধানী তেল আবিব সহ ইসরায়েলের বেশ কয়েকটি শহরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়ে ইরান। শনিবার ভোরে ইসরায়েলের মাটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে 18তম পাল্টা হামলা চালায় ইরান। ইসরায়েলি গণমাধ্যমগুলো জানায়, দেশটির বিভিন্ন সামরিক ঘাঁটি ও স্থাপনা লক্ষ্য করে 10টি ক্ষেপণাস্ত্র ছোড়ে তেহরান, যার মধ্যে 5টি ধ্বংস করা হয়। অপরদিকে তেহরান জানায়, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ফাঁকি দিয়ে তেল আবিবের প্রাণকেন্দ্রে আঘাত এনেছে তাদের ক্ষেপণাস্ত্র। এছাড়া রাজধানীর পাশে হোলন শহরেও ইরানি হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, রাতভর ইরান থেকে ছোড়া প্রায় 40টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। সংঘাত শুরুর পর থেকে এই পর্যন্ত 470টির বেশি ইরানি ড্রোন ধ্বংসের দাবি করেছে আইডিএফ। অপরদিকে ইরানের ইস্পাহান শহরে অবস্থিত পরমাণু অস্ত্র তৈরির সরঞ্জাম সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্রে হামলা চালায় ইসরায়েল। তবে হামলায় কোনো বিপজ্জনক পদার্থ ছড়িয়ে পড়েনি বলে নিশ্চিত করেছে তেহরান। এছাড়া ইরানের খোররামাবাদ শহরে ইসরায়েলি হামলায় অন্তত 5 জন নিহত হয়েছে। হামলা হয়েছে খুজেস্তান প্রদেশ ও কোম শহরে। ইসরায়েল হাসপাতাল ও অ্যাম্বুলেন্স লক্ষ্য করে হামলা চালাচ্ছে বলে অভিযোগ ইরানি স্বাস্থ্যমন্ত্রীর। ইরান জুড়ে হামলায় দেশটির 2 শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েল। তারা হলেন হামাস বিষয়ক সমন্বয়কারী সাইদ ইজাদি ও কুদুস ফোর্সের শীর্ষ কমান্ডার বেহনাম শাহরিয়ারি। এদিকে চলমান আগ্রাসনে যুক্তরাষ্ট্র যোগ দিলে তা সবার জন্য বিপজ্জনক হবে বলে ফের হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেছেন, মধ্যপ্রাচ্যের শান্তির পথে সবচেয়ে বড় বাধা ইসরায়েল। ইস্তানবুলে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করার পর কথা বলেন তিনি। এদিকে চলমান সংঘাত নিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের সাথে ফোন আলাপ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। নেতানিয়াহু চিরকাল ক্ষমতায় টিকে থাকার জন্য ইরানের বিরুদ্ধে যুদ্ধ করছেন বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। আশরাফ শুভ, দীপ্ত, বার্তাকক্ষ। এদিকে ইরানে শুক্রবার আঘাত এনেছে 5.1 মাত্রার ভূমিকম্প। ইউএসজিএস জানায়, ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে এবং ইরানের সেমনান শহর থেকে প্রায় 37 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে সংঘটিত হয়, যা কোম প্রদেশে অবস্থিত ফর্দো পারমাণবিক স্থাপনার খুব কাছাকাছি। এর ফলে ইরান পরমাণু অস্ত্রের পরীক্ষা চালিয়েছে বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। গত 13 জুন ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় আকস্মিক হামলা চালায় ইসরায়েল। হত্যা করে ইরানের বেশ কিছু পরমাণু বিজ্ঞানী ও শীর্ষ সামরিক কর্মকর্তাদের। ইসরায়েলের এই নজিরবিহীন হামলার মাধ্যমে শুরু হয় মধ্যপ্রাচ্যে আঞ্চলিক 2 প্রতিদ্বন্দ্বী ইরান ও ইসরায়েলের হামলা পাল্টা হামলা। এরই জেরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে এপ্রিলে শুরু হওয়া আলোচনা স্থবির হয়ে পড়ে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তথ্য মতে ইরান 60% ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে, যা পরমাণু অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় স্তরের কাছাকাছি। এতে করে ইরান 9টি পারমাণবিক বোমা তৈরি করতে সক্ষম। 2 দেশের তীব্র পাল্টাপাল্টি হামলা এবং ইরানের পরমাণু অস্ত্র আছে কি নেই এমন জল্পনার মাঝেই ইরানের উত্তরাঞ্চলে 5.1 মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে এবং ইরানের শেমনান শহর থেকে প্রায় 37 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে সংঘটিত হয় বলে ইউএসজিএস জানায়। ইরানের কোম প্রদেশে অবস্থিত ফার্দো পারমাণবিক স্থাপনার কাছাকাছি এই ভূমিকম্পটি আঘাত হানে। এমনকি ভূমিকম্পের প্রভাব রাজধানী তেহরান পর্যন্ত পৌঁছায়। ভূমিকম্পের উপকেন্দ্র ছিল শেমনান শহর, তবে এ পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। যুদ্ধের এই সময়ে হঠাৎ এই ভূমিকম্প ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে ছড়িয়ে পড়ছে নানা গুঞ্জন। অনেকের দাবি, ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি হয়তো কোনো কিছু পরীক্ষা করেছে, তাই এ ভূকম্পন। যদিও এই দাবি এখনো নির্ভরযোগ্য কোনো সূত্রে নিশ্চিত হয়নি। তবে ইরানের প্রধান গণমাধ্যমগুলো ভূমিকম্পের খবর দিলেও পরীক্ষা নিয়ে কিছু জানায়নি।
বিভিন্ন সংবাদ মাধ্যম কেউ 5.2 মাত্রা, কেউ বা 5.5 মাত্রার ভূমিকম্প হয়েছে বলে উল্লেখ করেছে। তাই প্রশ্ন উঠেছে, সত্যিই কি ইরানে ভূকম্পনের কারণ গোপন পারমাণবিক পরীক্ষা? যদিও ভূমিকম্প প্রবণ অঞ্চলে অবস্থানের কারণে ইরানে এমন কম্পন নতুন কিছু নয়। এর আগে 2017 সালে উত্তর কোরিয়া পারমাণবিক বোমার পরীক্ষা চালালে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। উত্তর কোরিয়ার সীমান্ত সংলগ্ন চীনের কিছু এলাকাতেও ওই ভূমিকম্প টের পাওয়া যায়। ইশরাত সুমা, দীপ্ত সংবাদ। ফেনীর ফুলগাজী উপজেলার বন্যা পরিস্থিতি ক্রমেই উন্নতির দিকে, তবে পানি নামার সাথে সাথে দুর্গত এলাকায় ফুটে উঠছে ক্ষয়ক্ষতির চিহ্ন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন হতদরিদ্র, দিনমজুর ও প্রান্তিক কৃষকরা। নদীর বাঁধ মেরামতের জন্য এরই মধ্যে কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। ফেনীর ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর বরাইয়া গ্রামের হাজি নুরমিয়া ভুইয়া বাড়ির মৃত আবুল কালামের স্ত্রী নাসিম আক্তার এক ছেলের বউ ও দুই নাতিকে নিয়ে পানিবন্দী হয়ে আছেন 2 দিন ধরে। তিনি জানান, আকাশে মেঘ দেখলেও এখন তার ভয় লাগে। কখন নদীর বাঁধ ভাঙে সেই আশঙ্কা জেঁকে বসেছে মনে। শুকনো করে কিছু খাবারও নাই, চুলো জ্বলতেছে না, টিউবওয়েলটাও পানির ভিতরে ডুবে আছে, দেখার মতো কেউ নাই। নাতি নাতনি নিয়ে চোখের ভিতরে লুকিয়ে আছি, কি জিনিস বাঁচামো না ওকে বাঁচামো। কিন্তু মেঘ দেখলে ভয় লাগে, কখন জানি আবার বন্যা আসবে। টানা বৃষ্টি ও উজানের ঢলে গত বৃহস্পতিবার রাতে উপজেলার উত্তর বরাইয়া ও গোসাইপুর এলাকায় নদীর বাঁধ ভেঙে পানি প্রবেশ করতে শুরু করে লোকালয়ে। এতে উত্তর ও দক্ষিণ বরাইয়া, বণিকপাড়া, বসন্তপুর ও জগৎপুর এলাকার নিম্নাঞ্চল পানিতে তলিয়ে যায়। হঠাৎ এ দুর্যোগে ঘরবাড়ি, ফসলি জমি ও গ্রামীণ সড়ক নষ্ট হয়ে গেছে, ভেসে গেছে পুকুরের মাছ। বন্যায় প্লাবিত হয়ে গেছে পুরো গ্রামে। এখন পর্যন্ত আমরা কিছু পাই না প্রশাসন থেকে, আর এরকম কারো তদারকিও দেখি না, কেউ আসতেও দেখি নাই। আমরা আমাদের এলাকার মধ্যে বিভিন্ন লোক খুবই কষ্টের মধ্যে আছে, পুকুরের চুলে রান্না করতে পারতেছে না, থাকা খাওয়ার খুবই কষ্ট। আমরা ত্রাণ এবং সহায়তা কোনো কিছু চাই না, আমরা একটা টেকসই স্থায়ী একটা বাঁধ চাই। এরই মধ্যে বাঁধের ভাঙা অংশ পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। নেওয়া হয়েছে মেরামতের প্রয়োজনীয় ব্যবস্থা। এটা একটু ছোট নদী, এখানে পানির ধারণ ক্ষমতা যেটা সেটা কিন্তু আসলে অতটা নাই। এই নদীকে চড়া না করলে কিন্তু এখানে পানির ধারণ ক্ষমতা বৃদ্ধি করতে হবে, প্লাস তারপরে এটা টেকসই হবে। যেগুলো এখানে হবে আমরা স্বচ্ছতার সঙ্গে বলে দেবো যে কত জিও ব্যাগ লাগবে, কি করতে হবে, সময় তথ্য থাকবে। আমরা আমাদের একটা প্রজেক্ট স্টাডি পর্যায়ে আছে, ছোট প্রজেক্ট দিয়ে কিন্তু আমরা কাজ করেছি। যেহেতু এখানে একটা প্রজেক্ট ছিল, তো এইটা আমরা আবার নতুন করে পুনর্বাসনের কিছু কাজ হচ্ছে। ফেনীতে বন্যা নিয়ন্ত্রণে টেকসই বাঁধ নির্মাণ ও সঠিক পরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান স্থানীয়রা। দীপ্ত বার্তা কক্ষ। শরীয়তপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিনকে ওএসডি করা হয়েছে। শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, শরীয়তপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফ উদ্দিনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা উপসচিব হিসেবে বদলিপূর্বক পদায়ন করা হলো। এর আগে শরীয়তপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিনের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে দেশ জুড়ে শুরু হয় আলোচনা, সমালোচনা। এরপর থেকেই কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন তিনি। আসন্ন এইচএসসি পরীক্ষার ইতিহাস দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র বাতিল করেছে রাজশাহী শিক্ষা বোর্ড। এই বোর্ডের ইতিহাসের শিক্ষার্থীদের পরীক্ষা হবে বিকল্প প্রশ্নে। নওগাঁর ধামরইহাট থানায় প্রশ্নপত্রের ট্যাঙ্ক খোলা পাওয়ার পর ওই প্রশ্নপত্র বাতিল করা হলো। শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আনম মোফাক্খারুল ইসলাম। তিনি জানান, আগামী 19 জুলাই হতে যাওয়া ইতিহাস দ্বিতীয় পত্রের প্রশ্নপত্রটি বাতিল করা হয়েছে। এই পরীক্ষাটি বিকল্প প্রশ্নপত্রে নেওয়া হবে। এই ঘটনায় দায়িত্বপ্রাপ্ত একজন এসআই ও একজন কনস্টেবলকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এছাড়া গ্রেপ্তার একজনকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। বরগুনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আব্দুর রব নামে একজনের মৃত্যু হয়েছে। তার বাড়ি বরগুনা সদর উপজেলার 2 নম্বর গৌরীচন্না ইউনিয়নের মনসাতলী গ্রামে। এ নিয়ে বরগুনা জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছর মৃতের সংখ্যা বেড়ে হলো 21। এছাড়া বরগুনা 250 শয্যা জেনারেল হাসপাতালে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। বর্তমানে সেখানে 241 জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত 24 ঘন্টায় নতুন করে 83 জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে মোট 2188 জন বরগুনা সদর হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হলেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে 2026 সালে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার জন্য সুপারিশ করবে পাকিস্তান। শনিবার সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে পাকিস্তান সরকার জানায়, ভারত ও পাকিস্তানের সংঘাত নিরসনে অবদান রাখার স্বীকৃতি এটি। এতে আরও বলা হয়, ট্রাম্পের নির্ধারক কূটনৈতিক হস্তক্ষেপ ও গুরুত্বপূর্ণ নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে তার নাম শান্তিতে নোবেল পুরস্কারের জন্য সুপারিশের সিদ্ধান্ত নিয়েছে। তবে এর আগে ভারত দাবি করেছে, দিল্লি ও ইসলামাবাদের যুদ্ধবিরতিতে ট্রাম্পের কোনো অবদান ছিল না। দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে যুদ্ধবিরতি সংগঠিত হয়েছে। ইরানের সঙ্গে যুদ্ধের মধ্যেও অবরুদ্ধ গাজা উপত্যকায় হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে ইসরায়েল। শুক্রবার ইসরায়েলি হামলায় উপত্যকাটিতে আরও অন্তত 82 জন ফিলিস্তিনি নিহত হন। নিহতদের মধ্যে গাজায় প্রাণ হারিয়েছে 37 জন। তাদের মধ্যে 23 জন ত্রাণ আনতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়, আর দক্ষিণ গাজায় নিহত হয় আরও 22 জন। এখানেও 11 জন ত্রাণ প্রত্যাশী ছিলেন। এছাড়া গাজা সিটিতে ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হয় আরও 23 জন। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, এই পর্যন্ত ইসরায়েলি গুলিবর্ষণে নিহত ত্রাণ প্রার্থীর সংখ্যা 409 জনে দাঁড়িয়েছে, আহতের সংখ্যা 3203। বাংলাদেশের টেস্ট মর্যাদা প্রাপ্তির 25 বছর পূর্তি উপলক্ষে খুলনায় অনুষ্ঠিত হলো দিনব্যাপী উৎসব মুখর নানা আয়োজন। ফলে খুলনা বিভাগীয় স্টেডিয়াম পরিণত হয় ক্রীড়াপ্রেমী শিশু কিশোর আর দর্শনার্থীদের প্রাণবন্ত মিলন মেলায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি টেস্ট ক্রিকেটের প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বাড়াতেই এই ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন করে। স্টেডিয়ামের সবুজ গালিচায় সকাল থেকেই নেমে আসে শিশু কণ্ঠের উচ্ছ্বাস আর বল ব্যাটের শব্দ। অনূর্ধ্ব 12 ছেলে ও মেয়েদের 6A সাইড ক্রিকেট প্রতিযোগিতায় ছিল পুরো আয়োজনের কেন্দ্রবিন্দু। খুলনার বিভিন্ন স্কুল থেকে আগত খুদে ক্রিকেটাররা অংশ নেয় ম্যাচগুলোতে। এশিয়া কাপ আর্চারি খেলে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছে স্বর্ণজয়ী আলিফ সহ বাংলাদেশ আর্চারি দল। এই দলের মধ্যমণি আর্চার আব্দুর রহমান আলিফ। গতকাল রিকার্ভ পুরুষ ব্যক্তিগত ইভেন্টে বাংলাদেশকে সাফল্য এনে দেন তিনি। স্বর্ণ জিতে দেশের মুখ উজ্জ্বল করেছেন আব্দুর রহমান আলিফ। ফাইনাল ম্যাচে তিনি জাপানের মিয়াতা গাকুতোকে 6-4 সেট পয়েন্টে হারান। আন্তর্জাতিক প্রতিযোগিতায় এর আগে অনেকবারই খেলেছেন আব্দুর রহমান আলিফ। এশিয়া কাপ আর্চারির স্বর্ণ জয় তার ক্যারিয়ারের সেরা সাফল্য। এই সাথে শেষ করবো এখনকার দীপ্ত সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। ইউআইইউ এর 26 শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার, সড়ক অবরোধে দিনভর নগরবাসীর ভোগান্তি। ইসি স্বাধীন হলেও সরকারের মুখ্য ভূমিকা ছাড়া নির্বাচন আয়োজন করা সম্ভব নয়, জানালেন সিইসি। উপদেষ্টা পরিষদে কাল পাশ হবে নতুন অর্থ বছরের বাজেট, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ। 9 দিনের যুদ্ধে ইরানে অন্তত 430 জন নিহত, আরও 2 শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের। ছিল এখনকার মতন, আমি তারান্নম জ্যোতি বিদায় নিচ্ছি। দর্শক, আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।